বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, প্রাণপ্রিয় প্রবাসী ভাই বন্ধুরা এবং যারা এই ভিডিও দেখবেন এবং আমার এই নতুন পেজ যারা শেয়ার করবেন, সবার কাছে অনুরোধ, প্রবাসীদের জন্য, প্রবাসীদের কল্যাণে, যদি আপনি প্রবাসী হয়ে থাকেন অথবা আপনার পরিবারের কেউ প্রবাসী হয়ে থাকে, দয়া করে এই ভিডিওটা পেজ শেয়ার করবেন, লাইক করবেন, ফলো করবেন এবং সকল প্রবাসীদের কাছে আজকের এই ভিডিওটা পৌঁছে দিবেন। করোনার এই মহামারীর সময় আমরা কখন কে মারা যায় তার কোনো নিশ্চয়তা নেই। আমি নিজে মনে করি যে আজকের দিনটাই আমার জীবনের শেষ দিন, তাই ঘুম থেকে উঠে প্রতিদিন চেষ্টা করি আপনার বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য। আমি যে কথা বলতে চাচ্ছি, এই ভিডিওর মূল বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ সরকার, আপনার বাংলাদেশের মন্ত্রিসভা বিশ্ব ব্যাংকের সহায়তায় প্রবাসীদের জন্য একটা ফান্ড অনুমোদন দিয়েছে, একটা তহবিল অনুমোদন দিয়েছে, যেটা বাংলাদেশের ইতিহাসে প্রবাসীদের জন্য কোনো সরকার যদি কোনো মেগা প্রজেক্ট করে থাকে, কোনো সরকার যদি প্রবাসীদের জন্য চিন্তা করে থাকে, তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার প্রবাসীদের জন্য যে তহবিল গঠন করেছে, সেই তহবিল নিয়ে কিছু কথা বলতে চাই। সম্মানিত ভিউয়ার্স এবং প্রবাসী ভাই বন্ধুরা, আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে 1,20,00,000 প্রবাসীদের ভাগ্য উন্নয়নের জন্য, প্রবাসীদের সমস্যার সমাধানের জন্য অনেকেই কাজ করেছেন। আমি হতভাগা আহমেদ রিয়াজ দীর্ঘদিন থেকে অফলাইনে বিভিন্ন জনসভায়, সেমিনারে, বিভিন্ন মঞ্চে, বিভিন্ন টিভি টক শোতে, ফেসবুক তো মাত্র সেদিন আসলো, ফেসবুকের জন্মের আগে, ইউটিউবের জন্মের আগে থেকেই প্রবাসীদের অধিকার আদায় করার জন্য যথার্থ জায়গায় আমি লড়েছি। এক এক করে প্রবাসীদের অনেক অধিকার আদায় হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিতে যে বিষয়টা যায়, সেটা আপনার সাথে সাথে সমাধান হয়। সম্মানিত ভিউয়ার্স, আমরা দীর্ঘ 2 বছর থেকে করোনার মহামারীর এই কঠিন দিনে অনেক প্রবাসীরা বাংলাদেশে এসেছেন। হাজার হাজার প্রবাসীরা কর্মহীন হয়ে, বেকার হয়ে, আউট হয়ে, নিঃস্ব হয়ে, রিক্ত হয়ে বাংলাদেশে এসেছেন। গত বছর মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদেরকে প্রণোদনা দিয়েছিলেন। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে 5 লক্ষ 3 লক্ষ টাকা লোনের ব্যবস্থা করেছিলেন, কিন্তু বিগত বছর আমরা দেখেছি সেই প্রকল্প ব্যর্থ হয়েছে। কয়জন প্রবাসী লোন পেয়েছে আমরা জানি না। প্রবাসী কল্যাণ মন্ত্রী নিশ্চয় জানতে পারেন। প্রবাসীদের জন্য বাজেট হয়, প্রবাসীদের জন্য বরাদ্দ দেওয়া হয়, মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের জন্য বরাদ্দ দেন। প্রবাসী বান্ধব নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসীদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণাগুলা বাস্তবায়ন হয় না। প্রধানমন্ত্রীর অনেক প্রকল্প বাস্তবায়ন হয় না। দুর্নীতিপরায়ণ কর্মকর্তারা এই প্রকল্পগুলা বাস্তবায়ন করে না। এখন প্রবাসীদের জন্য বিশ্ব ব্যাংকের সহায়তায় 450 কোটি টাকার যে তহবিল গঠন করা হয়েছে, আমাদের কথা হচ্ছে যে ক্ষতিগ্রস্ত প্রবাসীরা সেই তহবিল থেকে পুনর্বাসিত হবে। এখন আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন, এখানে 31টা জেলাকে আপনারা প্রাথমিক পর্যায়ে বাছাই করেছেন। এখান থেকে আপনারা কি করবেন? এখান থেকে আপনারা 2023 সালের ভিতর আপনার ক্ষতিগ্রস্ত প্রবাসীদের নামের তালিকা প্রণয়ন করে তাদেরকে প্রশিক্ষণ দিবেন। কি প্রশিক্ষণ দিবেন এই প্রবাসীদেরকে? যারা দেশে ফেরত এসেছে, যারা দীর্ঘ 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর দেশের বাইরে ছিল, তারা প্রত্যেকজন স্কিল লেবার, তারা প্রত্যেকজন একজন দক্ষ উদ্যোক্তা। তাই আমি বলবো যে দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংকের শর্ত মেনে নতুন প্রবাসীরা যখন দেশের বাইরে যায় তাদেরকে প্রশিক্ষণ দিবেন, তাদেরকে ঋণ দিবেন, কিন্তু এটা হচ্ছে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য আপনার অনুদান। এই অনুদান নিয়ে আবার নতুন করে পরিকল্পনা করতে হবে। আমাদের দাবি হচ্ছে আপনারা বেশি বেশি করে এই বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন। এই কথাগুলা কোনো ইউটিউবার বলতে পারবে না, এই কথাগুলা কোনো সাংবাদিক জানে না, এই কথাগুলা কোনো এমপি মন্ত্রী বলতে পারবে না, এই কথাগুলা কোনো টিভি টক শোতে কেউ বলতে পারবে না, এই কথাগুলা নিয়ে সংসদে আলোচনা হবে না। এই কথাগুলো আমাদের সংসদ, প্রবাসীদের সংসদে আলোচনা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, এই করোনার মহামারীতে যে রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশে এসেছে, যাদের কাছে কোনো টাকা নেই, যাদের সংসার চলছে না, যাদের মুখ ফুটে তো বুক ফুটে না, যারা বিভিন্নভাবে কারো কাছে হাত পাততে পারে না, কোনো অনুদান
পায় না, সরকারি সহযোগিতা পায় না, মন্ত্রীর তালিকায় তাদের নাম থাকে না, উপজেলা পরিষদের চেয়ারম্যানের তালিকায় তাদের নাম থাকে না, তাদের তালিকা করুন। এই 62টা জেলায় যত প্রবাসী আছে, যত প্রবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে, যত প্রবাসী বাংলাদেশে আসছে, তাদের তালিকা করুন। তারা দক্ষ, তারা মেধাবী, তারা উদ্যোক্তা, তাদের মধ্যে এই টাকাগুলো বন্টন করে দেন। যারা প্রশিক্ষণ দিবে তাদেরকে আপনারা 13,500 করে দিবেন। এরপরে তার কি হবে? এই 13,500 দিয়ে তার কি হবে? এই টাকাগুলো 450 কোটি টাকা বন্টন করুন। এখন 2 লক্ষ প্রবাসী এসেছে, আরও প্রবাসীরা আসছে, প্রায় 6 থেকে 7 লক্ষ ক্ষতিগ্রস্ত প্রবাসীদের নামের তালিকা করুন। তাদেরকে ভাতা হিসাবে দেন, তাদেরকে উপহার হিসাবে দেন, তাদেরকে বরাদ্দ দেন। সরকার তো অনেক খাতে ভর্তুকি দেয়, বিমানে ভর্তুকি দেয়, সরকার রেলে ভর্তুকি দেয়, সরকার কৃষিতে ভর্তুকি দেয়, সরকার গার্মেন্টসে ভর্তুকি দেয়। তাহলে প্রবাসীদের জন্য এই অনুদান ভর্তুকি হিসাবে কেন দিবে না? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবতার মা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি প্রবাসীদের অভিভাবক। এই 450 কোটি টাকার তহবিল তাদের মধ্যে ভাগাভাগি করে দেন। প্রত্যেকটা প্রবাসী এক একজন উদ্যোক্তা। মাননীয় প্রধানমন্ত্রী, যারা বাংলাদেশে ফিরে এসেছে তারা কিন্তু অদক্ষ শ্রমিক না, তারা দক্ষ শ্রমিক। এদের মধ্যে ইঞ্জিনিয়ার রয়েছে, এদের মধ্যে ব্যবসায়ী রয়েছে, এদের মধ্যে কার্পেন্টার রয়েছে, এদের মধ্যে মেশন রয়েছে, এদের মধ্যে ড্রাইভার রয়েছে, এদের মধ্যে ওয়েল্ডার রয়েছে, গ্যারেজে কাজ জানে। এমনও জানেন মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসীদের মধ্যে মেট্রো রেল যারা আপনার প্রতিস্থাপন করেছে কাতারে, তারাও প্রবাসী। আপনারা মেট্রো রেলে যারা কাজ করেছে, দেশের বাইরে যারা বিভিন্ন সেক্টরে কাজ করেছে, এরা দক্ষ শ্রমিক। বাংলাদেশে যত ব্যবসা আছে, বাংলাদেশে যত পেশা আছে, প্রত্যেকটা পেশার সাথে এই প্রবাসীরা জড়িত হতে পারবে। তাদের শুধু লজিস্টিক সাপোর্টের দরকার, তাদের টাকার দরকার। নগদ টাকা হলে প্রবাসীরা আবার ঘুরে দাঁড়াবে। মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা, 10 লক্ষ রোহিঙ্গাকে জায়গা দিয়েছেন, পুনর্বাসন করেছেন। তাহলে 5 লক্ষ প্রবাসীকে কেন পুনর্বাসন করতে পারবেন না? তাই আমাদের দাবি থাকলো, আমাদের সকল প্রবাসীদের দাবি থাকলো, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই টাকা নিয়ে যেন কোনো লুকোচুরি না হয়, এই তহবিল নিয়ে যেন কাড়াকাড়ি না হয়, এই তহবিল নিয়ে যেন কোনো মধুমাধব না হয়, এই তহবিল নিয়ে যেন কোনো দুর্নীতি না হয়। এটা রেমিটেন্স যোদ্ধাদের তহবিল, মুক্তিযোদ্ধাদের তহবিল নিয়ে যেমন কাড়াকাড়ি হতে দেওয়া যায় না, তাই প্রবাসীদের এই তহবিল নিয়ে কোনো ধরনের দুর্নীতি হতে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী, 450 কোটি টাকার এই তহবিল জেলায় জেলায় যত প্রবাসী রয়েছেন, আটকা পড়া প্রবাসী, যারা যেতে পারে নাই, যাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, যাদের সংসার নষ্ট হয়ে যাচ্ছে, যাদের পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, তাদেরকে বাঁচান। মাননীয় প্রধানমন্ত্রী, একটা তালিকা করুন কারা এই 2 বছরে ক্ষতিগ্রস্ত হয়ে এসেছে, কারা এই মুহূর্তে আসছে, কাতার থেকে কারা এসেছে, দুবাই থেকে কারা এসেছে, সৌদি থেকে কারা এসেছে, লেবানন থেকে কারা এসেছে, ইরাক থেকে কারা এসেছে, দুবাই থেকে কারা এসেছে, কুয়েত থেকে কারা এসেছে, মালয়েশিয়া থেকে কারা আসছে, ওমান থেকে কারা আসবে। যারা আউট হয়ে আসছে, যাওয়ার কোনো সুযোগ নেই, টাকা পয়সা নেই, তাদেরকে অনুদান দেন, তাদের তালিকা করুন। 31 জেলা কেন? কারণ যেসব জেলায় বেশি প্রবাসী রয়েছে সেই সব জেলাকে বাদ দেওয়া হয়েছে। আমার মৌলভীবাজার জেলাকে বাদ দেওয়া হয়েছে। সিলেটের মধ্যে 4টা জেলা, 2টা জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে আমার জেলা মৌলভীবাজার জেলাকে কেন বাদ দেওয়া হলো? মাননীয় প্রধানমন্ত্রী, দাবি জানাচ্ছি যে জেলায় জেলায় না, সারা বাংলাদেশের প্রবাসীদেরকে এক করে দেখবেন, টুকরা টুকরা করে দেখবেন না। আপনি প্রবাসীদের মা, মা কখনো সন্তানকে আলাদা করতে পারে না, মা কখনো টুকরা টুকরা করতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, সকল প্রবাসীদের জন্য এই বরাদ্দটুকু বিশ্ব ব্যাংক যেভাবে বলেছে তার নীতিমালা অনুযায়ী প্রয়োজনে নামমাত্র প্রশিক্ষণ দিতে পারেন। আমি কিন্তু গ্রান্টি দিয়ে বলছি, এদের এক্সপিরিয়েন্স হায়ার করেন। যে প্রবাসীরা বাংলাদেশে এসেছে, আউট হয়ে এসেছে, ক্ষতিগ্রস্ত হয়ে এসেছে, প্রত্যেকটা প্রবাসী স্কিল লেবার, এরা দক্ষ শ্রমিক, এরা দক্ষ ব্যবসায়ী, এরা দক্ষ ইঞ্জিনিয়ার। এদের মেধাকে কাজে লাগান। এদের কাছে টাকা দিলে কখনো হারবে না, এরাকে কখনো দেউলিয়া হবে না। এই বাংলাদেশে ব্যবসায়ীরা ব্যাংক লুটপাট করে আমেরিকায় বাড়ি বানায়, কানাডায় বাড়ি বানায়, মালয়েশিয়ায় বাড়ি বানায়। মাননীয় প্রধানমন্ত্রী, নির্দ্বিধায় প্রবাসীদেরকে দেন। প্রবাসীদের কোনো সেকেন্ড হোম নেই। এই প্রবাসীদের শেষ হোম হচ্ছে বাংলাদেশ, ফার্স্ট হোম হচ্ছে বাংলাদেশ, জীবন মরণ বাংলাদেশ। তাই প্রবাসীদেরকে বাঁচানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী 450 কোটি টাকার এই তহবিল আপনার হাতে বন্টন করে দেন 5 থেকে 6 লক্ষ ক্ষতিগ্রস্ত প্রবাসীকে। বেশি বেশি করে শেয়ার করুন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বক্তব্য পৌঁছানোর দায়িত্ব আপনাদের।